আসসালামু আলাইকুম। শেয়ার ব্যবসা বেশ ঝুঁকিপূর্ণ একটা ব্যবসা। আমি আমার নিজস্ব বিশ্লেষণ বুদ্ধিতে ব্যবসা করি। আপনারও উচিত নিজস্ব বিশ্লেষণ ও বুদ্ধিতে শেয়ার কেনা। আমার শেয়ার বাছাই নিয়ে আমাকে ট্রল করে তো আপনার কোনো লাভ নেই, তাই না? জেটগুলো কি হলো? জেটগুলোর দাম বাড়ছে না কেন? তারপরে ইত্যাদি, ইত্যাদি। তো জেট নিয়ে স্মার্ট মানি যে চিন্তাভাবনা করছে সেটা যদি আপনি বুঝতে পারতেন তাহলে বা আমাকে হয়তো এই প্রশ্ন করতেন না। আকাশে যখন ঘুড়ি উড়ে অনেক উপরে যখন ঘুড়ি উড়ে যায় তখন যার হাতে লাটাই থাকে সে মাঝে মধ্যে ঘুড়ির সুতাটা একটু ঢিলা করে দেয়। দেখবেন ঘুড়িটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে নিচে পড়ছে। যার হাতে লাটাই সে তখন টান দিলে পরে ঘুড়িটা আবার আকাশে উঠে যাবে। তো জেড শেয়ারগুলো যে লাটাই দিয়ে উঠছে আকাশে সেই লাটাই কতক্ষণ সুতাটাকে রাখবে এটা কি আপনি জানেন? এটাকে জানার জন্য টেকনিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। আপনি বুঝতে পারবেন যে কখন লাটাই ধরে টান দিবে। যাই হোক, আমরা জেড নিয়ে আজকে কথা বলবো না। আজকে আমরা মার্কেট নিয়ে কথা বলবো। আমরা সকালেই জানতাম, সকালে আমাদের ধারণা হচ্ছিল যে আজকে মার্কেট পজিটিভ থাকবে এবং আজকে মার্কেট ব্যাংক সেক্টরের মাথা ঢোকাবে। শুধু তাই না, আমি গতকালকে মনে হচ্ছিল আমার কাছে যে ছোট ছোট যে ফার্মাসিউটিক্যাল সেক্টরগুলো আছে সেগুলো টান দেবে। আমি কিন্তু আপনাদের কাছে ওপেন শেয়ার ডিসকাশন করি। আমি কোনো রাগ ঢাক করি না যে আমি গোপন করলাম, তা না। আমি আপনাদের কাছে ওপেনই শেয়ারগুলো উপস্থাপন করি যে দেখেন এগুলো আমার বিশ্লেষণ আপনার পছন্দ হয় কিনা। যে ছোট ছোট যে ফার্মাসিউটিক্যালগুলো খেলবে সেটা আমি আগেই গতদিনকেই বলেছিলাম, আপনাদেরকে দেখাই। এটা আমাদের গত দিনের পোস্ট করা একটা ভিডিও, একটা একটা কি বলে ওকে, ফেসবুকের একটা পেজ। আমি নিয়ে আসি, এটা একটু বড় করা যাবে কোন দিক দিয়ে? এখানে আমরা এটা গত 20 ঘন্টা আগে, মানে গতকালকে আমরা এটা পোস্ট করেছিলাম যে সকালবেলাতে, গতকালকে সকাল 9টা 28 মিনিটে আমি পোস্ট করি আমাদের সেই ডিসকাশন গ্রুপে, টেকনিক্যাল ডিসকাশন গ্রুপে, যে আজ ছোট ছোট ফার্মারগুলি টার্ন দিতে পারে, আইবিপি, সিলভা, সিলকো ইত্যাদি। আমাদের কাছে আইবিপি যেহেতু আছে সেহেতু আমরা আপাতত আজকে ওই দিকে তাকাবো না। এটা নিয়ে আমরা গতকালকে দিই। এটা কিন্তু ওপেন ছিল, আপনারা ইচ্ছা করলে আজকে এই শেয়ারগুলোর দিকে নজর দিতে পারতেন, আপনারা বিশ্লেষণ করতে পারতেন যে আমার বিশ্লেষণ ঠিক আছে কিনা। আমি যে বিশ্লেষণ করলাম যে আজকে ছোট ছোট ফার্মারগুলোর মুভ আসতে পারে, গতকালকেই আসছিল কিছু কিছু ছোট ছোট ফার্মাসিউটিক্যাল সেক্টরের, আজকে সেটা পরিপূর্ণ রূপ নিল। এটা ওপেন ছিল, আপনারা ইচ্ছা করলে আজকে এই শেয়ারগুলো নিতে পারতেন। চলেন যে দেখি যে কেন আমার কাছে মনে হচ্ছিল যে ছোট ছোট ফার্মারগুলো মুভ দিবে। ঠিক আছে, চলেন সিলকো। সিলকো আজকে আমাদের ডিসকাশন গ্রুপে সিলকো শেয়ারটা আমরা বাই সাজেশন ছিল। সিলকো শেয়ারটা দেখেন এখানে সুন্দর করে উপরের দিকে উঠছে, এখানে গ্যাপ দিয়ে উঠছে, আমাদের ভলিউম আসতেই বেড়ে যাচ্ছে। এখানে দেখেন ভলিউম আসতেই বেড়ে যাচ্ছে এই জায়গাতে, এবং ভলিউম বাড়ার পরে আমাদের এই শেয়ারগুলো সার্টেন মুভিং অ্যাভারেজের উপরে উঠে আর নিচের দিকে নামে নিয়ে এখানে লোয়ার প্রাইস রিজেক্ট ক্যান্ডেল তৈরি হচ্ছে একটার পর একটা। তারপরে এখানে দেখেন আবার ভালো একটা ভলিউম, তুলনামূলকভাবে অনেক দিন পর একটা ভালো ভলিউম নিয়ে এখানে ক্যান্ডেল তৈরি হয়ে গিয়েছে। ওকে, আজ গত দিনকে একটু ঘাবড়াই গিয়েছিলাম আমি এই ক্যান্ডেলটা দিয়ে, যে ক্যান্ডেলটা যদি এই ক্যান্ডেলের নিচে নেমে যায় তাহলে টোটাল সেট আপ নষ্ট হয়ে যায়। ও রিকভারি করেছে এবং আমরা জানতাম আজকে এই শেয়ারটা মুভ করবে, এবং আমরা আজকে সকালবেলাতেই এই শেয়ারটা নিয়ে আলোচনা করছিলাম যে এই শেয়ারটা আজকে মুভ করতে পারে, এবং আমরা সতর্ক ছিলাম, আমরা অ্যালার্ট ছিলাম এই শেয়ারটা নিয়ে। কেমন দেখেন, চমৎকার, প্রায় 8%-এর মতন একটা আপসাইড গ্যাপ দিয়ে দিয়েছে, একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেছে উপরের দিকে। দেখা যাক এটা কত দূর নিয়ে যায় আমাদের। তারপরে সিল্কো গেল, এবার ধরুন সিলভা। সিলভা সিলভা শেয়ারটা সিলভা শেয়ারটা কই গেল? এই সিলভা শেয়ারটা আমরা কিছু বুঝে ওঠার আগেই গতদিনকে এই শেয়ারটা বেড়ে গিয়েছিল বিধায় এই শেয়ারটা তো আমরা এন্ট্রি দিইনি। আমরা শুধু সিলকোতে এন্ট্রি আছে। অ্যাডভেন্ট, এই শেয়ারটা পড়ে থাকবে না। অ্যাডভেন্টের এই যে ব্যাপক ভলিউম হয়েছে এই ক্যান্ডেলে, এবং আজকের যে ব্যাপক ভলিউম আমাদের চার্টের সুইট স্পট এইটা। সো এই শেয়ারটা ওইখানে পড়ে থাকবে না। খুব চমৎকার ভাবে এই শেয়ারগুলো ডেকে ডেকে বলছিল, এবং আমি আপনাদেরকে বলে গিয়েছি কিন্তু যে শেয়ারগুলো ডাকছে। আপনারা একটু সতর্ক হন, আপনারা এই শেয়ারগুলোর দিকে একটু মনোযোগ দেন। শেয়ারগুলো আপনাদেরকে ডাকছে। আপনারা কে কে শুনেছেন জানি না, যারা শুনেছেন তারা নিশ্চয়ই আজকে ভালো ভালো কিছু করেছেন। কপারটেক, আমি কপারটেক শেয়ারটা নিয়ে ক্রমাগত বলে যাচ্ছি যে শেয়ারটা সম্ভাবনাময় একটা শেয়ার, টেকনিক্যালি খুব ভালো একটা শেয়ার। ওকে ফাইন,
আমরা আজকে এই শেয়ারটাতে ডিসকাশন করছিলাম যে এই শেয়ারটা আজকে হয়তো মুভ করবে। দেখেন সুন্দর, আমাদের এন্ট্রি ছিল জাস্ট এই সুইট স্পটের উপরে উঠলে পরেই এন্ট্রি আসে শেয়ারটাতে, এই 20 টাকা 80 পয়সা, 20 টাকা 90 পয়সা, 20 টাকা 21 পয়সা এরকম জায়গাতে শেয়ারটাতে এন্ট্রি আসে। যারা এই সিগন্যালটা বুঝতে পারছিলেন যে এটাতে এন্ট্রি আসে, এন্ট্রি কেন আসে এত উপরে গিয়ে, আপনাদের কাছে মনে হতে পারে, আপনারা অনেকেই বলবেন যে এতখানি উপরে ওঠার পরে এন্ট্রি, হ্যাঁ, তো এতখানি উপরে ওঠার পরে যখন আপনি এন্ট্রি দেবেন তখন সেই এন্ট্রিতে আমরা তো ট্রেড করি, আমরা সুইং ট্রেড করি, আমরা একটা শেয়ার নিয়ে তো 6 মাস বসে থাকবো না, আমরা সুইং ট্রেড করবো। সুতরাং আমরা এই জায়গাতে উপরেই উঠবো, আমাদের ম্যাচুরিটিতে যেমন ধরেন ডিএসএসএল এটা ওপেন ছিল দেওয়া আপনাদের কাছে, দেখেন আমাদের এখানে আমরা বেড়ে যাওয়ার পরে এতখানি বেড়ে যাওয়ার পরে আমরা এই ক্যান্ডেলের আমাদের এন্ট্রি আসে 8 টাকা 70 পয়সা, হিসাব করে দেখেন কতটুকু আপসাইড মুভ দিল সে ডিএসএসএল। তারপরে চলেন গোল্ডেন সান, এগুলো ওপেন শেয়ার দেওয়া ছিল। গোল্ডেন সানের 12 টাকা 70 পয়সা লেভেলে কঠিন একটা রেজিস্ট্যান্স আছে, আমরা বারবারই বলছিলাম 12 টাকা 70 পয়সা, 12 টাকা 80 পয়সা এরকম জায়গাতে স্মার্ট মানির ব্লু জোন, ওইটা 12 টাকা 70 পয়সার উপরে স্মার্ট মানি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, আর 12 টাকা 70 পয়সার নিচে আছে হচ্ছে সেলার। তো যাই হোক, আমরা দেখবো যে 12 টাকা 70 পয়সার উপরে স্মার্ট মানি অ্যাক্টিভ হয়ে যাবে, আর 12 টাকা 70 পয়সার নিচে আছে হচ্ছে সেলার। দেখা যাক কে পারে। তো নিচে সেলারদেরকে নিয়ে স্মার্ট মানি উপরে উঠবে না, এটা স্মার্ট মানির একটা বৈশিষ্ট্য যে অনেক সেলার যারা উপরে গিয়ে সেল করতে পারে এরকম সেলারদেরকে নিয়ে স্মার্ট মানি উপরে উঠবে না, এদেরকে ছেড়ে দিয়ে উপরের দিকে উঠবে স্মার্ট মানি। দেখা যাক স্মার্ট মানির কার্যক্রম শেষ হয়েছে কিনা, 12 টাকা 70 পয়সা গোল্ডেন সান পার করতে পারে কিনা সেটা আমরা দেখবো। 12 টাকা 70 পয়সা গোল্ডেন সান পার করতে পারলে গোল্ডেন সানের আপসাইড মুভমেন্ট অনেকখানি উপরে হয়, আল্লাহ মালুম। ঘেল, এই শেয়ারগুলো ডাক ছিল, আমি শেয়ারগুলো নিয়ে বলছিলাম যে শেয়ারগুলোতে বড় মুভ আসতে পারে। এই শেয়ারটাতে দেখেন আমরা কত উপরে এন্ট্রি দিয়েছি, এই শেয়ারটাতে আমাদের এন্ট্রি ছিল এই জায়গাতে, এই ক্যান্ডেলে, এবং আমাদের অ্যাঙ্কর ক্যান্ডেল ছিল এটা ছিল আমাদের অ্যাঙ্কর ক্যান্ডেল, চার্টের সুইট স্পট ছিল এই জায়গাতে। অ্যাঙ্কর ক্যান্ডেল দেখে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিই, আমাদেরকে অনেকখানি উপরে নিয়ে গিয়েছে এই শেয়ারটা, আপসাইড। তো ঠিক আছে, আমাদের কাছে মনে হচ্ছিল যে আজকে ব্যাংক সেক্টর ঘুরে যেতে পারে, এবং ব্যাংক সেক্টর ঘুরলে পারে কোম্পানিগুলো হয়তো একটু কোণঠাসা হয়ে পড়তে পারে, একটু সতর্ক ছিলাম আমরা। আমাদের যে সেকেন্ড একটা চ্যানেল আছে পজিটিভ ট্রেডার বিডি, সেই চ্যানেলটা আমাদের সেকেন্ড চ্যানেল, একটু আপনাদেরকে দেখাই, এটা আমাদের সেকেন্ড চ্যানেল পজিটিভ ট্রেডার বিডি, এটা আমার নিজস্ব চ্যানেল, দ্বিতীয় চ্যানেল আর কি, ওইটাও আমার নিজস্ব চ্যানেল। তো এখানে আমি আমার সকালবেলাতে 6 ঘন্টা আগে আমার লসের গল্প এই ভিডিওটা এখানে ছাপাই, এবং কি লস করি আজকে এই বছরে সেগুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা আছে, এবং এই ভিডিওতে একটা জায়গাতে আমি ব্যাংক সেক্টর নিয়ে আলোচনা করি যে একটা সার্টেন লেভেল মার্কেট আমি আপনাদেরকে দেখাই, বেশ বড় একটা ভিডিও। তো মার্কেট ডিসকাশন আসে না কেন, তো যাই হোক কিছু এটা কাম জায়গা থেকে ইন্ডেক্সের একটা এই যে ব্যাংক নিয়ে আমি এখানে আলোচনা করছি, ব্যাংকগুলো একটু আপসাইড মুভ দিতে পারে উপরের দিকে, এবং ব্যাংক যে গন্তব্য নিচের দিকে 14 টাকা 60 পয়সা, এটা কিন্তু নিশ্চিত। আপনারা কিন্তু লাভ দিয়ে ব্যাংকে ঢুকবেন না, ব্যাংক একটা ভালো রেজিস্ট্যান্স ব্রেক করে আসছে এই জায়গাতে, যেহেতু রেজিস্ট্যান্সটা ব্রেক করে আসছে এই জায়গাতে, সুতরাং ও একটা উপরের দিকে আপসাইড মুভ দিবে, এবং আজকে সেটা দিয়ে আলটিমেটলি সে আবার নিচের দিকে নামবে। সো বি কেয়ারফুল ব্যাংক সেক্টরের ক্ষেত্রে। ব্যাংক সেক্টর আমরা এখন এন্ট্রি দিতে যাবো না বা চাইবো না, ব্যাংক সেক্টর থেকে দূরে থাকবো, এই বিষয়গুলো আমরা একটু খেয়াল রাখবো। ওকে ফাইন, তো অনেকগুলো শেয়ার আলোচনা করলাম, সম্ভাবনাময় আরো কিছু শেয়ার আছে। আজকে আমরা ফারক্যাম নিয়েছি, চলেন দেখি ইনশাআল্লাহ ফারক্যাম কেন আমাদের কাছে সম্ভাবনাময় মনে হলো। দেখেন ফারক্যাম আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা সাপ্লাই এবং ডিমান্ড এরিয়া আছে, সাপ্লাই এবং ডিমান্ড এরিয়ার এখানে এসে ভলিউম বেড়ে গিয়েছে, প্রাইস ক্রস করতে পারে, নিচের দিকে নেমে এসে আবার একটা হ্যামার তৈরি করেছে উপর দিকে ওঠার জন্য। আমাদের পছন্দের ক্যান্ডেল ফরমেশন তৈরি হয়ে গিয়েছে, এই ফরমেশন ভিত্তিতে আমরা এই শেয়ারটাতে এন্ট্রি দিয়েছি। আগামীকালকে আপনারা এন্ট্রি দেওয়ার চান্স পাবেন যদি মনে করেন সাহস পান। অনেকে বলবেন 10% বেড়ে গিয়েছে এখন এন্ট্রি দিব, ডেফিনেটলি এন্ট্রি দেওয়া যায়। পাশাপাশি
এন্ট্রি যে কোনো প্রাইজে দেওয়া যায় যদি আপনার ট্রেড প্ল্যান থাকে। কোথায় আপনি প্রফিট নেবেন, কোথায় আপনি স্টপ লস নেবেন, কোথায় আপনি থামবেন, এই টোটাল বিষয়গুলো টেক প্রফিট করবেন, এই টোটাল বিষয়টা একটা পরিপূর্ণ ম্যাপ নকশা যদি আপনার কাছে থাকে, তাহলে পরে আপনি সম্ভাব্য যে কোনো ভালো জায়গায়, ট্রেডের যে কোনো ভালো জায়গায় আপনি এন্ট্রি দিতে পারবেন। আমাদের কাছে ট্রেড প্ল্যান থাকে না। আমি বারবারই বলি যে আমরা বাজারে গেলে আমাদের প্ল্যান থাকে, আমরা একটা অন্য একটা শহরে বেড়াতে গেলে আমাদের কাছে ট্রেড প্ল্যান থাকে, আমরা দুপুরবেলা কি খাবো সেই ট্রেড প্ল্যান, সেই প্ল্যান আমাদের কাছে থাকে, সরি। কিন্তু আমাদের কোনো ট্রেড প্ল্যান থাকে না। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে মন্টু ভাইকে ফোন দিই, মন্টু ভাই আমাকে একটা শেয়ার দেন, হাবিব ভাই আমাকে একটা শেয়ার দেন, হাবিব ভাই মন্টু ভাই আপনাকে শেয়ার দিবে, আর আপনি বাড়িতে বসে থেকে এসির বাতাস খেয়ে খেয়ে লাভ করবেন। এতই সহজ ইনকাম করা। একটা মধ্যবিত্ত পরিবারে একজন ছেলে 1 লাখ টাকা বেতন পেলে তার কত ডিমান্ড। হ্যাঁ, ছেলে 1 লক্ষ টাকা বেতন পায়, প্রাপ্য হিসেবে তার অনেক ডিমান্ড, তাই না আমাদের বর্তমান সমাজে এই প্রেক্ষাপটে। কিন্তু আমরা যদি শেয়ার মার্কেটে 50,000 টাকা লাভ করি একটা ট্রেডে, আমাদের কাছে কিছুই মনে হয় না। 50,000 টাকা লাভ করলাম, গতবার তো 2 লাখ টাকা লাভ করেছিলাম। এইভাবে যদি আপনি টেন্ডেন্সি খারাপ করে ফেলে দেন, যদি ব্যাড হ্যাবিট করে দেন, ব্যাড হ্যাবিট এটা একটা ব্যাড হ্যাবিট। আপনি যখনই একটা মানুষ ধরেন একটা মানুষের মান্থলি ইনকাম 60,000 টাকা, হঠাৎ করে 2-1 মাস তার ইনকাম 1 লাখ টাকা হয়ে গেল, তারপরে আবার তার ইনকাম কমে 65,000 টাকা হলো, তার মন খারাপ হবে, কিন্তু তার কিন্তু খুশি ভাব লাগবে না যে আমি 65,000 টাকা বেতন পাই, আমার ইনকাম, আমি আগে 60,000 টাকা ইনকাম করতাম। তা সে তুলনা করবে 1 লাখ টাকার সাথে, কিন্তু ওই 1 লাখ টাকা হয়তো 2 মাস আসছিল। আপনি যখনই সব টাকা দিয়ে শেয়ার কিনবেন, কোনো ট্রেড প্ল্যান না করে, হয়তো লাভ হলো 2 লাখ টাকা, এরপরে যখন আপনার পরের মাসে 50,000 টাকা লাভ হবে, তখন আপনার লাভটাকে লাভ মনে হবে না। আপনি তখন ঝুঁকির মাত্রা বাড়াবেন, ঝুঁকির মাত্রা যেই বাড়াবেন আপনি ভুল জায়গায় ভুল সিদ্ধান্ত নেবেন, ভুল কাজ করে ফেলে দিবেন। আপনার টাকাগুলো লাভ তো হবেই না, বরং এমন চোরাবালির মধ্যে ডুবে যাবেন যে আর উঠতে পারবেন না। এই বিষয়গুলো আমাদের বুঝে ব্যবসা করা উচিত, জেনে ব্যবসা করা উচিত, জ্ঞান, এই ব্যবসাটা নলেজেবল ব্যবসা। এই বিষয়গুলো আমাদের জানা দরকার। প্রত্যেকটা পদক্ষেপ স্মার্ট মানি শনাক্ত করা যায় প্রায়, যদি আপনার নলেজ থাকে স্মার্ট মানি কোথায় পা দিচ্ছে এবং আপনি সে পায়ের উপরে পা দিচ্ছেন কিনা, এটা আমাদের দেখে ট্রেড করা উচিত। তো এই বিষয়গুলো আমরা দেখবো। আমাদের একটা ডিসকাশন গ্রুপ আছে, আমরা শেয়ার নিয়ে ডিসকাস করি, কিছুটা লার্নিংও হয় বটে। আপনারা যদি আসতে চান তাহলে পরে আসতে পারেন। কিছু শর্ত আছে সেই গ্রুপে এন্ট্রি নেওয়ার, শর্তগুলো পূরণ করার সাপেক্ষে আপনি আমাদের সেই গ্রুপে আসতে পারেন। আমরা এই ফারক্যামের মতন শেয়ারগুলো আপনাদেরকে দেখাই, আমাদের সেই গ্রুপের অ্যাক্টিভিটিস, তাহলে বুঝতে পারবেন। আমাদের গ্রুপের অ্যাক্টিভিটিস গুলো আমরা এইখানে প্রকাশ করি। এটা আমাদের ফেসবুক পেজ স্টক ইনসাইটস বিডি, প্রায় 11,000 ফলোয়ার আছে এখানে। আমরা চলেন দেখি আমরা কি কি করলাম আজকে। আমরা আজকে অনেক কিছুই করেছি, একটু বড় করে দিয়ে এটাকে আমরা আজকে আরো বড় করি। আমরা আজকে সকালবেলাতেই বলি যে আমরা যেহেতু মাসের প্রথম, আমরা একটু নিয়মগুলো বলে দিই যে কি কি নিয়ম আমাদের গ্রুপে ফলো করতে হবে। তারপরে আমরা আজকে বলি যে ব্যাংক সেক্টরে একটা আপসাইড মুভ হতে পারে। আজকে সকালবেলাতে আমরা সেটা বলি 9:41 একটা সাপোর্ট লেভেল আছে, সাপোর্ট লেভেলটা ভেঙে আসছে, ব্যাংক সেক্টর হলো ওটা রিটেস্ট করতে পারে। আর যদি ব্যাংক বাড়ে তাহলে পরে কোম্পানিগুলো তো কোনটাশা হতে পারে। আমরা সতর্ক হয়েই দেখবো মার্কেট। এই সতর্কতার মধ্যেও আমরা ফারক্যাম এই শেয়ারটাকে বাছাই করি ডিসকাশন গ্রুপে যে ফারক্যাম। তারপরে ফারক্যামের সাথে সাথে কপারটেক ওই শেয়ারটাও আমরা বাছাই করি, দেশবন্ধু শেয়ারটাকেও আমরা বাছাই করি। এবং এক পরবর্তী পর্যায়ে আমরা কি করি, আমরা পরবর্তী পর্যায়ে চলেন দেখি আমাদের সিলকো, বেঙ্গল উইন্ডশো এবং বিপিপিএল এই 3টা শেয়ারকে আমরা নজরে রাখলাম যে আমরা যদি কোনো কিছু মুভ হয়, যদি আমাদের কাছে আগে থেকেই মনে হচ্ছিল যে ছোট ছোট ফার্মাগুলোর মুভমেন্ট আসবে, সিলকো, সিলভা এই শেয়ারগুলোর মুভমেন্ট আসতে পারে। তো এই বিষয়গুলো আমরা মাথায় রেখে সিলকো শেয়ারটাকে আমাদের ব্যাকআপে রাখলাম। যদি কোনো আগেকার দেওয়া শেয়ার, ডিসকাস করা শেয়ারগুলো যদি মুভে না আসে, তাহলে ব্যাকআপ হিসাবে সিলকোটা মুভমেন্ট হতে পারে। বঙ্গবজার, মনু ফেব্রিক্স কিছুটা পেন দিচ্ছে আমাদের। আসলে আমরা অনেক শেয়ার বাছাই করি, আমি ব্যক্তিগতভাবে ডিসকাস করার জন্য বাছাই করে 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 একদম 3-4টা শেয়ার নিয়ে আসি। গ্রুপের মেম্বাররা বেশি শেয়ার দিলে পরে কনফিউজ হয়ে যায়, এরকম একটা অভিযোগ করে। আমার কাছে মনু ফেব্রিক্স এবং অ্যাপেক্স স্পিনিং 2টা শেয়ারই একই রকম মনে হচ্ছিল। আমি মনু ফেব্রিক্সটাকে পিক করি, অ্যাপেক্স স্পিনিংটাকে বাদ দিয়ে দিই। আজকে অ্যাপেক্স স্পিনিং সার্কিট লেগে গিয়েছে। এই দুটো নিয়ে আমি মেম্বারদের সাথে কথাবার্তা বলার পরে পরের জাস্ট পরবর্তীগুলো জাস্ট সিলকো নেওয়া হয়েছে, এটা
আরেকজন আপনারা আমাদেরকে লগার মুন্নফিদিস কাকার কাছে আছে। আমরা জাস্ট সাথে সারাটা সময় মেম্বারদের সাথে একটু আদান প্রদান ভাব, এই দেখেন এই শেয়ারটা আমরা এখানে এফএক্স স্পিনিং ছিল, তারপরে সাপোর্ট ছিল আমাদের ইয়াতে বাসাই ইত্যাদি ইত্যাদি শেয়ারগুলো নিয়ে ডিসকাস করি আমরা। এই ধরনের ডিসকাশন আমাদের গ্রুপে হয়। আমরা জাস্ট একটু ব্যবসাটাকে একে অপরের জন্য সহজ করে তোলার চেষ্টা করি, লার্নিং এবং আর্নিং এই বিষয়গুলো আমরা দেখি। তো যারা আসতে চান এই গ্রুপে স্বাগত। তো আজকে আমার ভিডিও পর্যন্ত থাকছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।